এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয়। এটি ভারতের সংস্কৃতি ও গর্বের উপর এক ভয়ঙ্কর আঘাত। 25 মার্চ 2004 শান্তিনিকেতনের সেই অন্ধকার রাতে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। চুরি হয়ে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার। কিন্তু কিভাবে সম্ভব হলো এত কঠোর নিরাপত্তার মাঝে এই দুর্ধর্ষ চুরি? কেন আজও উদ্ধার করা যায়নি নোবেল পদক? এক গভীর রহস্য, এক নিখোঁজ ধাঁধা। আজ আমরা জানব সেই চুরির পুরো সত্য। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যাই সেই রাতের ঘটনায়। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কাব্যগ্রন্থ ও গীতাঞ্জলি কি এর জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম এশীয় যিনি এই সম্মান অর্জন করেন। এই পুরস্কার ছিল শুধু তার ব্যক্তিগত গৌরব নয়, বরং এটি ছিল ভারতের সাহিত্য ও সংস্কৃতির এক ঐতিহাসিক জয়। নোবেল পুরস্কারের স্বর্ণপদক ও সনদটি শান্তিনিকেতনের রবীন্দ্রভবন মিউজিয়ামে সংরক্ষিত ছিল। কিন্তু কেউ কল্পনাও করেনি যে এটি একদিন চুরি হয়ে যাবে। 25 মার্চ 2004 সেদিন শান্তিনিকেতনের রাত ছিল একদম সাধারণ। চারপাশে নিস্তব্ধতা, মৃদু হাওয়া বইছে, বিশ্বভারতীর চত্বরে তখন নীরবতা বিরাজমান। কিন্তু সেই রাতেই ঘটে যায় এমন এক চাঞ্চল্যকর ঘটনা, যা আজও ভারতীয় ইতিহাসের অন্যতম রহস্যময় চুরির কাহিনী হিসেবে রয়ে গেছে। রবীন্দ্রভবন মিউজিয়াম, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার সংরক্ষিত ছিল, সেটি ছিল অত্যন্ত সুরক্ষিত একটি স্থান। সেখানে কবিগুরুর ব্যবহৃত জিনিসপত্র, বই, চিঠিপত্র, হাতে লেখা পাণ্ডুলিপি, ছবিসহ বহু মূল্যবান নিদর্শন রাখা ছিল। নোবেল পদকটি ছিল কাচের একটি শোকেসের মধ্যে, যা দিনে অনেক দর্শনার্থী দেখতে আসতেন। কিন্তু রাতে সেখানে প্রবেশাধিকার ছিল খুবই সীমিত। সেই রাতে ঠিক কোন সময়ে চুরিটি সংঘটিত হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি। তবে অনুমান করা হয় রাত 1টা থেকে 3টার মধ্যে চোরেরা তাদের কাজ সম্পন্ন করে। কেউ কোনো শব্দ শুনতে পায়নি। আশ্চর্যজনকভাবে কোনো পাহারাদার বা নিরাপত্তারক্ষী চুরির সময় কিছুই টের পাননি। দরজা জানালায় ভাঙার কোনো চিহ্ন ছিল না, অর্থাৎ চোরেরা হয়তো মাস্টার চাবি বা অন্য কোনো উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভেতরে প্রবেশ করেছিল। সিসিটিভি ক্যামেরা ছিল না, মিউজিয়ামের ভেতরে তেমন কোনো আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যা চোরদের জন্য কাজটি সহজ করে দেয়। কিছু মূল্যবান জিনিস অক্ষত ছিল। চোরেরা শুধু বেছে বেছে কিছু নির্দিষ্ট মূল্যবান সামগ্রী চুরি করেছিল, যার মধ্যে নোবেল পদক, কিছু দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি ও শিল্পকর্ম ছিল। চুরির পরিকল্পনা কতটা নিখুঁত ছিল? চোরেরা সম্ভবত বেশ কিছুদিন ধরেই নজর রাখছিল মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থার উপর। তারা জানত কোনো সময় পাহারাদারদের তৎপরতা কম থাকে। চুরি করার পর তারা দ্রুত পালিয়ে যায়, কোনো ক্লু না রেখেই। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, তারা নোবেল পদক ছাড়াও আরও 50টির বেশি মূল্যবান জিনিস চুরি করেছিল। পরের দিন 26 মার্চ 2004 সকালবেলা মিউজিয়ামের কর্মচারীরা যখন কাজে আসেন, তখনই চুরির ঘটনা প্রথম ধরা পড়ে। নিরাপত্তা রক্ষী দেখেন যে মিউজিয়ামের প্রধান দরজাটি একটু খোলা। তিনি দ্রুত ভেতরে প্রবেশ করেন এবং আতঙ্কিত হয়ে পড়েন, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক ও আরও বহু মূল্যবান সামগ্রী উধাও। তিনি চিৎকার করে অন্য কর্মচারীদের ডাকেন এবং মুহূর্তের মধ্যেই গোটা শান্তিনিকেতনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সংবাদ পাওয়ার পরই পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা পুরো এলাকা ঘিরে ফেলে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। তবে আশ্চর্যের বিষয় ছিল, মিউজিয়ামের দরজা জানালায় ভাঙার কোনো চিহ্ন ছিল না। সিসিটিভি ক্যামেরা ছিল না, ফলে চোরদের কোনো ফুটেজও পাওয়া যায়নি। চোরেরা ছিল অত্যন্ত পেশাদার, কারণ তারা শুধু সবচেয়ে মূল্যবান জিনিসপত্রই নিয়ে গেছে। এই চুরির খবর মুহূর্তের মধ্যেই সারা দেশে ছড়িয়ে পড়ে। মানুষের মধ্যে ক্ষোভ আর হতাশা দেখা দেয়। এত গুরুত্বপূর্ণ পুরস্কার রক্ষার কোনো ভালো ব্যবস্থা ছিল না। নোবেল চুরির দায় কার? এই চুরি কি শুধুই লুটপাট, নাকি এর পেছনে আরও গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? সিবিআই তদন্ত, রহস্য আরও গভীর হয়। ভারত সরকার চুরির গুরুত্ব বুঝতে পেরে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্তের দায়িত্ব দেয়। সিবিআই দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এক, অভ্যন্তরীণ কেউ জড়িত। তদন্তকারীরা মনে করেন চোরেরা চৌর্যকর্মের আগে মিউজিয়ামের ভেতরের পরিবেশ ভালোভাবে জানত। তারা কোথায় কি রাখা আছে, কোন জিনিসগুলো সবচেয়ে মূল্যবান, এই তথ্য সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল। তবে মিউজিয়ামের কেউ এ বিষয়ে জড়িত কিনা তা প্রমাণ করা সম্ভব হয়নি। 2, সুনিপুণ কৌশলে চুরি।
চোরেরা কোনো জোরজবরদস্তি বা ভাঙচুর করেনি। তারা অত্যন্ত নিখুঁতভাবে নোবেল পদক ও অন্যান্য মূল্যবান সামগ্রী তুলে নিয়ে গেছে, যেন তারা জানত কিভাবে নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে চলতে হয়। কোনো পথ দিয়ে দ্রুত বের হওয়া সম্ভব। ৩. আন্তর্জাতিক চোরচক্রের হাত। কিছু গোয়েন্দা সূত্র দাবি করেছিল এটি শুধুমাত্র সাধারণ চুরি নয়, বরং আন্তর্জাতিক চোরাচালান চক্রের কাজ হতে পারে। কারণ স্বর্ণপদক সাধারণ বাজারে বিক্রি করা কঠিন, কিন্তু কালোবাজারে এটি বিক্রি করা সম্ভব ছিল। ৪. কিছু চোরাই সামগ্রী পড়েছিল। তদন্তের সময় আশ্চর্যজনকভাবে দেখা যায় কিছু মূল্যবান সামগ্রী ঘটনাস্থলের কাছেই ফেলে রাখা হয়েছিল। এটি ইচ্ছাকৃতভাবে করা হতে পারে যাতে তদন্তকারীরা বিভ্রান্ত হয়, বা হয়তো চোরেরা তাড়াহুড়োতে সবকিছু নিতে পারেনি। ৫. গলিয়ে ফেলা হয়েছে। অনেকেই মনে করেন চোরেরা নোবেল পদকটি গলিয়ে স্বর্ণ আলাদা করে ফেলেছে। কারণ নোবেল পদকের দাম কেবলমাত্র ইতিহাস ও ঐতিহ্যের জন্যই বেশি। এটি কালোবাজারে বিক্রি করা প্রায় অসম্ভব, কারণ এটি অনন্য। তাই এটি গলিয়ে স্বর্ণ হিসেবে বিক্রি করাই সহজতম উপায়। গোয়েন্দাদের ব্যর্থতা, রহস্য অমীমাংসিত রয়ে যায়। সিবিআই অনেক চেষ্টা করেও চোরদের ধরতে পারেনি। এমনকি আজও কে চুরি করেছিল, কিভাবে করেছিল এবং নোবেল পদক কোথায় আছে তা জানা যায়নি। অনেকে মনে করেন এটি কোনো রাজনৈতিক চক্রান্তের অংশ হতে পারে। কারণ এত গুরুত্বপূর্ণ পুরস্কার চুরি হয়ে গেল, অথচ সরকার এটি উদ্ধার করতে ব্যর্থ হল। এত বড় তদন্ত একসময় ধীরে ধীরে হারিয়ে যায়। ২০০৫ সালে নোবেল ফাউন্ডেশন ভারত সরকারকে একটি প্রতিস্থাপন নোবেল পদক প্রদান করে। বর্তমানে সেটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে সংরক্ষিত আছে। কিন্তু আসল নোবেল পদক আজও সেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি ছিল ভারতীয় ইতিহাসের সবচেয়ে রহস্যময় চুরির ঘটনা। আজও এটি এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে, যা ভারতীয় জনগণের মনে চিরস্থায়ী দুঃখ ও হতাশার ছাপ ফেলে গেছে। আপনার কি মনে হয় এই চুরির পেছনে কারা ছিল? এটি কি শুধুই চোরদের কাজ, নাকি কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? এই ছিল আজকের ঐতিহাসিক নোবেল চুরির রহস্যময় ঘটনা। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আবারও দেখা হবে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থেকো, ভালো রেখো। বাই বাই, টেক কেয়ার।